ফেরার পথে পারুল ট্রেনের জানলায় মুখ রেখে বাইরের গভীর অন্ধকারের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবেছিল। ধারণা ছিল যুগের নিয়ম অনেকটা সিঁড়ির নিয়মের মতো, সে ধাপে ধাপে পরিবর্তিত হতে হতে চলে। তাহলে কি আমার অন্যমনস্কতার অবকাশে একটা যুগ তার কাজ করে চলে গেছে, আমি খেয়াল করিনি? নইলে সে যুগটা কোথায় গেল, আমার যুগটা? আমি আমার মাকে দেখেছি জেঠিমা, কাকিমা, পিসিমাদের, দেখেছি আমার শাশুড়ি, খুড় শাশুড়িদের। ওপরওয়ালার জাঁতার তলায় নিষ্পিষ্ট সেই জীবনগুলো শুধু অপচয়ের হিসেব রেখে চলে গেছে। আমরাও আমাদের বধূ জীবনে সেই অপচয়ের জেট টেনেই চলে এসেছি, আর ভেবেছি আমাদের কাল আসতে বুঝি বাকি আছে এখনো। সেই আশার পদধ্বনির আশায় কান পেতে বসে থাকতে থাকতে দেখছি আমরা কখন যেন বাতিলের ঘরে আশ্রয় পেয়ে গেছি। সে কালটা তবে গেল কোথায়, যেটার জন্য আমাদের আশা ছিল, তপস্যা ছিল, স্বপ্ন ছিল? এখন যাদের কাল, তারা একেবারে নতুন, একেবারে অপরিচিত, তাদের কাছে গিয়ে খোঁজ করা যায় না। হ্যাঁ গো, সেই কালটা কোন ছিদ্র দিয়ে গলে পড়ল দেখতে পাচ্ছি না তো। আমার তপস্যাটা তাহলে স্রেফ বাজে গেল? আমরা মেয়েরা লড়াই করেছিলাম, মনে মনে উচ্চারণ করেছিল পারুল অন্যায়ের বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে, অযথা শাসনের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে। আমি, আমার পূর্বতনীরা। সেই লড়াইয়ে তবে জিত হয়েছে আমাদের? সব শক্তি হাতে এসে গেছে মেয়েদের, সব অধিকার? শুধু প্রকৃতির অসতর্কতায় আমাদের ভাগটা পেলুম না। আমার যুগটা কখন স্খলিত হয়ে পড়ে গেছে। তবে আর কি করব, প্রত্যাশার পাত্রটা আর বয়ে বেড়াবো কেন? জানলাটা বন্ধ করে একখানা বই খুলে বসেছিল পারুল। তার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠেছিল। ভেবেছিল এ যুগের নাটকে তবে আমাদের ভূমিকা কি? কাটা সৈনিকের, স্টেজে আসবার আগেই যাদের মরে পড়ে থাকতে হয়? কিন্তু ওসব তো অনেক দিন আগের কথা। তখন তো শোভনের ওই ডল পুতুলের মতো মেয়েটা জন্মায়নি, যাকে নিয়ে এসে দেখিয়ে গেল সেবার শোভন আহ্লাদে গৌরবে জল জল করতে করতে। কত বকবক করে গেল মেয়ের অলৌকিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে। মেয়েটাকে দেখে সত্যি বুক ভরে উঠেছিল পারুলের। মনে হয়েছিল এমন একটা অনিন্দ সুন্দর বস্তুর অধিকারী হতে পারা কি সৌভাগ্যের। কিন্তু চলে যাবার সময় তো কই বলে ওঠেনি, আবার আনিস রে। চলে যাবার পর এই এতদিনের মধ্যে তো কই চিঠিতে অনুরোধ জানায়নি। আর একবার বড্ড দেখতে ইচ্ছে করছে রে। শোভন নিজে ইচ্ছে করে মেয়ের নতুন নতুন অবস্থার আর বয়সের ফটো মাকে পাঠায়। তাই থেকেই জেনেছে পারুল মেয়েটা এখন ইউনিফর্ম পরে স্কুলে যেতে শুরু করেছে। সুখে থাকো, ভালো থাকো, তবু তো এই ভালোবাসাটুকুও রেখেছে শোভন মার জন্য। পারুল ওদের কাছে কৃতজ্ঞ। পারুল তার পরলোকগত স্বামীর প্রতিও কৃতজ্ঞ এই বারান্দাটির জন্যে। এইখানে যখন পড়ন্ত বিকেলের আলো মুখে মেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল কি আশ্চর্যের তুলনায় রেখে গেছেন কবি। ওই যেথা জলে সন্ধ্যার কোলে দিনের চিতা। দিনের চিতা কি অভাবনীয় মৌলিক! আগে কি কেউ কখনো দেখেছিল এই চিতাকে? বহুদিনের পড়া মুখস্থ করা এই কবিতাটাই হঠাৎ যেন নতুন একটা অর্থ বহন করে এসে দাঁড়িয়েছে। পারুল সে অর্থকে কোথায় যেন মিলচ্ছে। সেই সময় অনামিকা দেবীর চিঠিখানা এলো। বকুলের খাতাটা আমি খুঁজে পাচ্ছি না, তুই খুঁজে দেখিস। বকুলের শেষ দিকে কিছু
খুঁজে দেখতে হয় না, সেজদির সিন্ধুকে সব তোলা থাকে। কে জানে সিন্ধুকটা সেজদির কত বড়। সেজদির চিঠিটা হাতের মুঠোয় চেপে রেখে মনে মনে বললেন, আছে আমার কাছে, তবে সবটা নয়, অনেকটা। কিন্তু আমি সেটা বার করে কি করব? আমি কি লিখতে পারি? লিখতে পারেন না সেজদি, কবিতা পারেন, গদ্য নয়। তাই মনে মনে উচ্চারণ করেন, আমি খুঁজে পেয়ে কি করব? তারপর বলেন, বকুল বলেছিল নিজেদের কথা আগে বলতে নেই, আগে পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ করতে হয়। সে ঋণ তবে শোধ করছে না কেন বকুল? নাকি করেছে কখন? সেও আমার অসতর্কতায় চোখ এড়িয়ে গেছে। উত্তরবঙ্গের সাহিত্য সম্মেলনের আয়োজন শোচনীয়ভাবে ব্যর্থ হল। 3 দিনব্যাপী অধিবেশনের প্রথম দিনেই অধিবেশনের মধ্যকালে প্রধান অতিথির ভাষণ উপলক্ষ করে উদ্দাম এক হট্টগোল শুরু হয়ে সভা বন্ধ হয়ে গেল। আর শুধু যে সেদিনের মতোই গেল তা নয়, আগামীকাল পরশুর আশাও আর রইল না। কারণ পরিস্থিতি শোচনীয় তো বটেই, আশঙ্কাজনকও। এই সামান্য সময়ের মধ্যেই সভা সজ্জা ভেঙে চুরে পুড়ে এমনই তছনছ হয়ে গেছে যে তার থেকে সম্মেলনের ভবিষ্যৎ ললাটলিপি পরিষ্কার দেখা যাচ্ছে। ভয়ঙ্কর হইচইটা কমলে দেখা গেল সভায় সাজানো ফুলদানি ভেঙেছে, মঙ্গল ঘট ভেঙেছে, বরেণ্য মনীষীদের ছবি ভেঙেছে, কাঁচের গ্লাস ভেঙেছে। সেক্রেটারির বাড়ি থেকে সভাপতি, প্রধান অতিথি আর উদ্বোধকের জন্য আনিত চেয়ার টেবিল ভেঙেছে এবং অভ্যর্থনা সমিতির সভাপতির নাকের হাড় ভেঙেছে। পুড়েছে প্যান্ডেলের বাঁশ, ডেকোরেটরের পর্দা চাঁদোয়া। স্থানীয় এক তরুণ শিল্পী বহু যত্নে তৈরি মণ্ডপের রূপসজ্জা এবং পরোক্ষে সম্মেলন আহ্বানকারীদের কপাল। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে অর্থ এবং সামর্থ্য তো কম ব্যয় করেননি তারা। আয়োজনে ত্রুটিমাত্র ছিল না। বিশেষ আমন্ত্রিতদের সময় ও শ্রম বাঁচাতে এরা তাদের কলকাতা থেকে আনার জন্য আকাশযানের ব্যবস্থা করেছিলেন। আকাশ থেকে ভূমিষ্ঠ হবা মাত্র উলুধ্বনি ও শঙ্খধ্বনির ব্যবস্থা রেখেছিলেন। মাল্যে চন্দনে তিলকে ভূষিত করে সসম্মানে গাড়িতে তুলিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের বিশ্রাম নিকেতনে। তাদের শ্রম না হলেও শ্রম অপনোদনের প্রচুর ব্যবস্থা ছিল, আর তার সঙ্গে ছিল কৃতার্থের ভঙ্গি। বাংলা সাহিত্যের ওই শ্রেষ্ঠ দিকপালেরা যে নিজ নিজ বহু মূল্যবান সময় ব্যয় করে উত্তর বাংলার এই সাহিত্য সম্মেলনকে গৌরবান্বিত করতে এসেছেন, এতে স্থানীয় আহ্বানকারীদের যেন কৃতজ্ঞতার শেষ নেই। প্রধান অতিথি অবশ্য মধ্যমণি, বাকিরাও সঙ্গগুণে প্রাপ্যের অতিরিক্তই পেয়েছেন। অন্তত অনামিকা দেবী তাই মনে করেন। এ নৈবেদ্য অমলেন্দু ঘটকের জন্যে, আমরা সর্বদেবতার একজন, তার সৎসঙ্গে স্বর্গবাস, এ তো শাস্ত্রের বচন। অনামিকা দেবী নিজে একথা ভাবলেও স্থানীয়রা তাকে অমলেন্দু ঘটকের থেকে কিছু কম স্তব করছিল না, বিশেষ করে মহিলা পাঠিকাকুল। অনামিকা দেবীর লেখায় নাকি তারা অভিভূত, বিচলিত, বিগলিত। তিনি নাকি মেয়েদের একেবারে হৃদয়ের কথা বুঝে লেখেন। মেয়েদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আশা হতাশা, ব্যর্থতা, সার্থকতা অনামিকা দেবীর লেখনীতে যেমন ফোটে তেমন বুঝি আর কারও নয়। উচ্ছ্বাসের ফ্যানাটা বাদ দিলেও এর কিছুটা যে সত্যি সে কথা অনামিকা দেবী কলকাতার বাইরে সুদূর মফস্বলে সভা করতে এসে অনুভব করতে পারেন। যারা দূর থেকে শুধু লেখার মধ্যে তাকে চিনেছে, ভালোবেসেছে, তাদের ভালোবাসাকে একান্ত মূল্য দেন অনামিকা দেবী। কলকাতায় থাকেন
সেখানেও অজস্র পাঠিকা। কে বা তাকে দেখতে আসে, কিন্তু এসব জায়গায় যেন এরা তাকে একবারটি শুধু চোখে দেখবার জন্যই পাগল। এই আগ্রহে উৎসুক মুখগুলোর মধ্যেই অনামিকা দেবী তার জীবনব্যাপী সাধনার সার্থকতা খুঁজে পান। মনে মনে বলেন, হ্যাঁ, আমি তোমাদেরই লোক। তোমাদের নিভৃত অন্তরের কথাগুলি মেলে ধরবার জন্যেই আমার কলম ধরা। আমি যে দেখতে পাই ভয়ঙ্কর প্রগতির হাওয়ার মধ্যেও জায়গায় জায়গায় বন্দী হয়ে আছে সেই চিরকালের দুর্গতির রুদ্ধশ্বাস। দেখতে পাই আজও লক্ষ লক্ষ মেয়ে সেই আলোহীন বাতাসহীন অবরোধের মধ্যে বাস করছে। এদের বাইরের অবগুণ্ঠন হয়তো মোচন হয়েছে, কিন্তু ভেতরের শৃঙ্খল আজও অটুট। কলকাতার বাইরে আসতে পেলে খুশি হন অনামিকা দেবী, কিন্তু এবারের পরিস্থিতি অন্য হয়ে গেল। অবশ্য সভায় এসে বসা পর্যন্তই যথারীতি সুন্দর সৌষ্ঠবযুক্ত পরিবেশ ছিল। এয়ারপোর্ট থেকে আলাদা আলাদা গাড়িতে করে উদ্বোধন, প্রধান অতিথি এবং সভানেত্রীকে আলাদা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছিল। সভানেত্রীকে অভ্যর্থনা সমিতির সভাপতির বাড়িতে, উদ্বোধককে একটি বিশিষ্ট স্কুল বাড়িতে এবং প্রধান অতিথিকে স্বয়ং সেক্রেটারির বাড়িতে। আলাদা আলাদা করে রাখার কারণ হচ্ছে সম্যক যত্ন করতে পারার সুযোগ পাওয়া। তা সারাদিন যত্নের সমুদ্রে হাবুডুবুই খাচ্ছিলেন অনামিকা দেবী। বাড়ির একটি বউ, কলকাতার মেয়ে। সে এত বেশি বিগলিত চিত্রে কাছে কাছে ঘুরছিল যেন তার পিত্রালয়ের বার্তা নিয়েই এসেছেন অনামিকা দেবী। উত্তরবঙ্গে ইতিপূর্বে আসেননি অনামিকা দেবী। ভালোই লাগছিল বেশ। অধিবেশনের পালা চুকলে যথারীতি আমন্ত্রিত অতিথিদের নিয়ে বহির্দৃশ্য দেখিয়ে আনার ব্যবস্থা আছে, সেটাও ভালো লাগছিল। মোট কথা, কলকাতা থেকে আসার সময় যে ক্লান্তি এবং অবসাদের ধরনের একটা অনিচ্ছা গ্রাস করেছিল, এখানে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেটা সহসা অন্তর্হিত হয়ে ভালোই লাগছিল আগাগোড়া। আর অবিরত একটা কথা মনে হচ্ছিল, কতখানি আগ্রহ আর উৎসাহ থাকলে এমনভাবে হরিদ্বার গঙ্গাসাগর এক করে এহেন একটি সম্মেলনের আয়োজন ঘটিয়ে তোলা সম্ভব হয়। এই আয়োজন ভয়ঙ্কর একটা নিষ্ঠুরতায় তছনছ হয়ে গেল। এই নিষ্ঠুরতা কার? মানুষের না ভাগ্যের? গোলমাল শুরু হওয়ার প্রথম দিকে সম্পাদক এবং স্বয়ং অভ্যর্থনা সমিতির সভাপতিও একে একে মাইকে মুখে দিয়ে অমায়িক কণ্ঠে করজোড়ে প্রার্থনা করেছিলেন, আপনারা ক্ষান্ত হন, আপনারা শান্ত হন। আপনাদের যা বক্তব্য তা বলবার সুযোগ আপনাদের দেওয়া হবে। প্রতিনিধি স্থানীয় কেউ মঞ্চে উঠে আসুন। কিন্তু সে আবেদন কাজে লাগেনি। বাঁধ একবার ভেঙে গেলে কে রুখতে পারে উদ্দাম জনস্রোতকে? প্রধান অতিথির ভাষণের সুরে ক্ষিপ্ত হয়ে যারা সভায় একটা ঢিল নিক্ষেপ করে চিৎকার করে উঠেছিল, বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, এ কথা চলবে না, তারা ছাড়াও তো আরও অনেক ছিল যাদের বক্তব্যও নেই, প্রতিবাদও নেই, আছে শুধু দুর্দম মজা দেখবার উন্মাদ উল্লাস। ভাঙবার এবং পোড়াবার কর্তব্যভার এরাই গ্রহণ করেছিল, হয়তো বরাবর তাই করে। এ দায়িত্ব এরাই নেয়। সাদা পোশাক পরা পুলিশের মতো সর্বত্রই বিরাজ করে এরা শান্ত চেহারায়। প্রয়োজন না ঘটলে হয়তো দিব্য ভদ্রমুখে তাড়িয়ে তাড়িয়ে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করে অথবা যন্ত্রসঙ্গীতে তাল দেয়। বড় জোর কোনো গায়িকার গানটা ভালো লাগলে ভিড়ের মধ্যে থেকে আর একখানা হোক না দিদি বলে চেঁচিয়ে উঠেই ঝুপ করে আবার বসে পড়ে। এর বেশি নয়, কিন্তু প্রয়োজন ঘটলে বাঁধ ভাঙলে মুহূর্তে ওদের কর্তব্যবোধ সজাগ হয়ে ওঠে। ওরা সেই বাঁধ ভাঙা আরও ভেঙে বন্যার স্রোতকে ঘরের উঠোনে ডেকে আনা, রেলওয়ে স্টেশনের কলিদের মতোই নিজেরাই হট্টগোল তুলে ঠেলাঠেলি গুতোগুতি করে এগিয়ে যায়
চেয়ার ভাঙতে, টেবিল ভাঙতে, মণ্ডপে আগুন ধরাতে। ও রাস্তা শুধু ওই প্রথমটুকুর। সেটুকু করেছিল বোধহয় অতি প্রগতিবাদী কোনো দুঃসাহসিক দল। তারপর যা হবার হলো। মাইকের ঘোষণা, করজোর প্রার্থনা কিছুই কাজে লাগলো না। ঢিলের পর ঢিল পড়তে লাগলো ঠকাঠক। অতএব উদ্যোক্তারা তাদের পরম মূল্যবান অতিথিদের নিয়ে পালিয়ে প্রাণ বাঁচালেন। সেক্রেটারির বাড়ি মণ্ডপের কাছে। সেখানে এই বিশেষ 3 জন এবং অবিশেষ কয়েকজন এসে আশ্রয় নিলেন এবং সেখান থেকেই মণ্ডপের মধ্যেকার কলরল শুনতে পেলেন। যারা অনেক আগ্রহ নিয়ে, অনেক আয়োজন করে হয়তো দূর দূরান্ত থেকে সম্মেলনে যোগ দিতে এসেছিলেন, তারা ছত্রভঙ্গ হয়ে গেলেন। শিশু, বৃদ্ধ, মহিলা নির্বিশেষে দিকবিদিকে ছুটলেন। কারণ কিছুক্ষণের মধ্যেই ভাঙা পর্ব শেষ করে জ্বালানোর কাজে আত্মনিয়োগ করেছিল তারা। যাদের মাইক, তারা বেগতিক দেখে দড়ি-দড়া গুটিয়ে নিয়ে সরে পড়েছিল। তাদেরই একজনের হাত থেকে একটা মাইক কেড়ে নিয়ে কোনো একজন কর্তব্যনিষ্ঠ তারস্বরে গান জুড়েছিল, জীর্ণ প্রাণের আবর্জনা কুড়িয়ে দিয়ে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছিল সে গান। অমলেন্দু ঘটক ক্ষুব্ধ হাসি হেসে বললেন, রবীন্দ্রনাথ সকলের, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সকলের জন্যই তিনি গান রেখে গেছেন। তাড়াতাড়ি মঞ্চ থেকে নামতে গিয়ে কোঁচায় পা আটকে হোঁচট খেয়ে তার চশমাটা ছিটকে কোথায় পড়ে গিয়েছিল। তাই চোখ দুটো তার কেমন অদ্ভুত অসহায় অসহায় দেখতে লাগছে। উদ্বোধক বললেন, আমার মনে হয় এটা সম্পূর্ণ পলিটিক্স। সেক্রেটারির কান এবং প্রাণ সেই উত্তাল করলোরের দিকেই পড়েছিল। তবু তিনি এদের আলোচনায় যোগ দেওয়া কর্তব্য মনে করলেন। শুকনো মুখে বললেন, ঠিক তা মনে হচ্ছে না। পাড়ায় কতগুলো বদ ছেলে আছে, তারা বিনে পয়সায় জলসার দিনের টিকিট চেয়েছিল, পায়নি, শাসিয়ে রেখেছিল। আচ্ছা, আমরাও দেখে নেব, সভা করা ঘুচিয়ে দেব। তখন কথাটার গুরুত্ব দিইনি। এখন বুঝছি শনি আর মনসার পুজো আগে দিয়ে রাখাই উচিত। সম্মেলনে আগত কয়েকজন কিন্তু ব্যাপারটাকে পাড়ার কতকগুলো বদ ছেলের অসভ্যতা বলে উড়িয়ে দিতে রাজি হলেন না। তারা এর থেকে শৌলমারির গন্ধ পেলেন, নকশালবাড়ির পদধ্বনি আবিষ্কার করলেন এবং ব্যাপারটাকে জুড়িয়ে দিতে রাজি হলেন না তারা। সেক্রেটারির বড় বাড়ি, দালান বড়। অনেকেই ঢিল থেকে আত্মরক্ষা করতে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে কেউ আলোচনার ধারা অন্য খাতে বওয়ালেন। গলার স্বর নামিয়ে বলাবলি করতে লাগলেন তারা। প্রধান অতিথি অবিমিশ্রকারিতা করেছেন। এরকম সভায় ফট করে আধুনিক সাহিত্যের শ্লীলতা অশ্লীলতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হয়নি ওর। মৌচাকে ঢিল দিতে গেলে তো ঢিল খেতেই হবে, সাপের ল্যাজে পা দিলে ছোবল। আরে বাবা, বুঝলাম তুমি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক, বাজারে তোমার চাহিদা আছে, যথেষ্ট নাম ডাক আছে, মানে সেইটুকু নিয়ে টিকে থেকো না বাবা। তা নয় তুমি হাত বাড়িয়ে হাতি ধরতে গেলে। যুগকে চেনো না তুমি? জানো না এ যুগ কাউকে অমর হতে দিতে রাজি নয়। সব কিছু ঝাঁটিয়ে সাপ করে নিজের আসন পাতবার সংকল্প নিয়ে তার অভিযান। অনামিকা দেবী ঘরের ভেতর বসেছিলেন ভিআইপিদের সঙ্গে। তিনি বাইরের ওই কথাগুলো শুনতে পাচ্ছিলেন না। তিনি শুধু ওই রাজনীতি শুনছিলেন আর ভাবছিলেন, আগুন ধুমায়িত হয়ে আছে, যে কোনো মুহূর্তে জ্বলে উঠবার জন্যই তার প্রস্তুতি চলছে। শুধু একটি দেশলাই কাঠির ওয়াস্তা। হয়তো ওই প্রস্তুতিটা ভিন্ন ভিন্ন, কিন্তু আগুন যখন জ্বলে ওঠে তখন সব আগুনের চেহারাই এক, সেই ভাঙচুর তছনছ। কার জিনিসকে ভাঙছে, কে কাকে ক্ষতিগ্রস্ত করছে হিসেবও নেই তার। হঠাৎ এই সময় ওই খবরটা এসে পৌঁছালো। মাইকের ডান্ডা ঠুকে অভ্যর্থনা সমিতির সভাপতির নাকের হাড় ভেঙে গেছে। খবরটা শুনে
স্তব্ধ হয়ে গেলেন অনামিকা দেবী। সেই সদাহাস্যমুখ প্রিয়দর্শন ভদ্রলোকটি, তার বাড়িতেই অনামিকা দেবী রয়েছেন। তার একদিনের জন্য একটি আতিথেয়তা ভাব এসে গেছে। ভদ্রলোকের নাম অনিল। তার মা কিন্তু তাকে ডাকছিলেন নেনু নেনু বলে। ভদ্রলোক হেসে বলেছিলেন, না, তুমি আমার মান সম্মান কিছু রাখতে দেবে না মা। দেখুন, এত বড় ছেলেকে আপনার মতো একজন লেখিকার সামনে এইরকম একটা নামে ডাকা, সুন্দর ঘরোয়া পরিবেশ, এটা প্রীতিকর, অন্তত অনামিকা দেবীর কাছে। অনেক সময় অনেক বাড়িতে দেখেছেন অদ্ভুত আড়ষ্ট একটা কৃত্রিমতা। অনামিকা দেবী যে একজন লেখিকা, এটা যেন তারা অহরহ মনে জাগরুক না রেখে পারছেন না। বড় অস্বস্তিকর। অনামিকা দেবী তখন অনিলবাবুর কথায় হেসে বলেছিলেন, ওতে অবাক হচ্ছি না আমি, আমারও একটি ডাকনাম আছে, যা শুনলে মোটেই একটা লেখিকা মনে হবে না। ভদ্রলোক বলেছিলেন, অধিবেশন হয়ে যাক, আপনার লেখার গল্প শুনব। লেখার আবার গল্প কি? হেসেছিলেন অনামিকা দেবী। অনিলবাবু বলেছিলেন, বাহ, গল্প নেই? আচ্ছা, গল্প না হোক, ইতিহাসই। কবে থেকে লিখছেন? প্রথম কিভাবে লেখার প্রেরণা এলো? কি করে প্রথম ছাপা হলো? এই সব। অনামিকা দেবী বলেছিলেন, বাল্মীকির গল্প জানেন তো? মরা মরা বলতে বলতে রাম। আমার প্রায় তাই। লেখা শব্দটা তখন উল্টো সাজানো ছিল, ছিল খেলা। সেই খেলা করতে করতেই দেখি কখন অক্ষর দুটো জায়গা বদল করে নিয়েছে। কাজেই কেন লিখতে ইচ্ছে হলো, কার প্রেরণা পেলাম, এসব বলতে পারবো না। অনিলবাবু স্ত্রী বলেছিলেন, আচ্ছা, ওকে নাইতে খেতে দেবে না? যাও এখন, পালাও, গল্প পরে হবে। সেই পরটা আর পাওয়া গেল না। সমস্ত পরিবেশটাই ধ্বংস হয়ে গেছে। হঠাৎ ভয়ানক একটা কুণ্ঠা আসে অনামিকা দেবীর। নিজেকেই যেন অপরাধী অপরাধী লাগছে। সেই অনিলবাবুর বাড়িতেই তো তার থাকা। তার বিপদের সময় অনিলবাবুর মা আর স্ত্রী হয়তো অনামিকা দেবীর সুবিধে অসুবিধে নিয়ে আহার আয়োজন নিয়ে ব্যস্ত হবেন। হয়তো অনামিকা দেবীকে, না, ওরা যদিও বা না ভাবেন, নিজে নিজেই অপয়া ভাবছেন অনামিকা দেবী। ভাববার হেতু না থাকলেও ভাবছেন, আর ভেবে কোনটার অবধি থাকছে না। এখনই অনামিকা দেবীকে ওদের বাড়িতে গিয়ে ঢুকতে হবে, খেতে হবে, শুতে হবে। ইস, তার থেকে যদি তাকেও সে স্কুল বাড়ির কোনো একটা ঘর দিত, কিন্তু তা দেবে না। মহিলাকে মহিলার মতো সসম্ভ্রমেই রাখবে। তাই স্বয়ং মূল মালিকের বাড়িতেই। অথচ অনামিকা দেবীর মনে হচ্ছে, আমি কি করে অনিলবাবুর মার সামনে গিয়ে দাঁড়াবো? হঠাৎ কানে এলো, কে যেন বলছে, নাকের হাড়, আরে ধুর, ও এমন কিছু মারাত্মক নয়। শুনে খারাপ লাগলো। মারাত্মক নয় বলেই কি কিছুই নয়? যে আঘাতে উৎসবের সুর থেমে যায়, নৃত্যের তাল যায় ভেঙে, বীণার তার যায় ছিঁড়ে, সেটাও দুঃখের বই কি? কত সময় ওই তুচ্ছ আঘাতে কত মুহূর্ত যায় ব্যর্থ হয়ে। মারাত্মক নয়, কিন্তু বেদনাদায়ক নিশ্চয়ই। বাড়িটা যেন থমথম করছে, যেন শোকের ছায়া কোথায় লুকিয়ে আছে। অপ্রত্যাশিত এই আঘাত যে সেই উৎসাহী মানুষটার মনের কতখানি ক্ষতি করবে, তাই ভেবে শঙ্কিত হচ্ছেন জননী জায়া। হাসপাতাল থেকে রাত্রে ছাড়েননি, কাল কেমন থাকেন দেখে ছাড়বে। মন ভাঙা মা আর স্ত্রী অনামিকা দেবীর সঙ্গে সামান্য দুই একটি কথা বলেন, তারপর সেই বউটির হাতে ওকে সমর্পণ করে দেন। যে বউটি কলকাতার মেয়ে, যে অনামিকা দেবীর পায়ে পায়ে ঘুরছে আজ সারাদিন। খিদে নেই বলে সামান্য একটু জল খেয়ে শুয়ে পড়লেন অনামিকা দেবী। বউটি ওর মশারি গুঁজে দিতে এসে হঠাৎ বিছানার পায়ের দিকে বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আপনি এত নতুন নতুন গল্পে প্লট লেখেন, তবু আপনাকে একটা প্লট আমি দিতে পারি। শুনে অনামিকা দেবীর মনের মধ্যে একটু সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। প্লট? তার মানে আপন জীবন কাহিনী, যেটা নাকি অনেকেই মনে করে থাকে আশ্চর্য রকমের মৌলিক আর পৃথিবীর সবচেয়ে দুঃখবহ। হ্যাঁ, দুঃখই। সুখে সন্তুষ্ট মানুষেরা নিজের জীবনটাকে উপন্যাসের প্লট বলে ভাবে না, ভাবে দুঃখীরা, দুঃখবিলাসীরা। বৌদিকে তো সারাদিন বেশ হাসি খুশি লাগছিল, কিন্তু হঠাৎ দেখলেন তার মুখে বিষণ্ণতা। সে দীর্ঘশ্বাস ফেলে বলছে, আমি আপনাকে একটি প্লট দিতে পারি, তবে দুঃখবিলাসী। নিজের প্রতি অধিক মূল্যবোধ থেকে যে বিলাসের উৎপত্তি, আমি আমার উপযুক্ত পেলাম না। এই চিন্তা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সমস্ত পাওয়াটুকুকে বিস্বাদ করে তুলে এরা অহরহই দুঃখ পায়। বউটির নাম নমিতা, অনিলবাবুর ভাগ্নি বউ। কিন্তু মামা শ্বশুরের বাড়িতে থাকে কেন সে? তার স্বামী কোথায়? এ প্রশ্ন অনামিকা দেবীর মনের মধ্যে এসেছিল, কিন্তু এ প্রশ্ন উচ্চারণ করা যায় না। তবু ভাবেননি হঠাৎ এক দীর্ঘশ্বাস শুনতে হবে। শুনে না বোঝার ভান করলেন, বললেন, আমাদের এই জীবনের পথের ধুলোয় বালিতে তো উপন্যাসের উপাদান ছড়ানো। প্রতিনিয়তই জমেছে প্লট। এই যে ধরো না, আজকে যা ঘটে গেল, এও কি একটা নাটকের প্লট হতে পারে না? নমিতা যেন ঈষৎ চঞ্চল হলো। নমিতার এইসব তত্ত্বকথা ভালো লাগলো না তা বোঝা গেল, অথবা শোনেওনি ভালো করে। তাই কেমন যেন অন্য মানুষের মতো বলল, হ্যাঁ তা বটে, কিন্তু এটা তো একটা সাময়িক ঘটনা। হয়তো আবার আসছে বছর এর থেকে ঘটা করেই সাহিত্য সভা হবে। কিন্তু যে নাটক আর দুবার অভিনয় হয় না, তার কি হবে? অনামিকা দেবী সচকিত হলেন, যেন ওই রোগা পাতলা সুশ্রী হলেও সাদা সিধে চেহারার তরুণী বউটির মুখে এ ধরনের কথা প্রত্যাশা করেননি। আস্তে বললেন, আরও কোথাও কোনো সার্থক পরিসমাপ্তি আছে? না, নেই। নমিতা খাট থেকে নামল, মশারি গুঁজতে লাগলো, যেন হঠাৎ নিজেকে সংযত করে নিল। অনামিকা দেবী মশারি থেকে বেরিয়ে এলেন, বললেন, এক্ষুনি ঘুম আসবে না, বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। না না, আপনি ঘুমন, অনেক ক্লান্তি গেছে। আমি আপনাকে বকাচ্ছি দেখলে মামিমা রাগ করবেন। বাহ, তুমি কই বকাচ্ছ? আমি তো বকবক করতে উঠলাম। বসো বসো। নাকি তোমারই ঘুম পাচ্ছে? আমার ঘুম? মেয়েটি একটু হাসল। অনামিকা দেবী আর ঘুরপথে দেরি করলেন না, একেবারে সোজা জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা, তোমার স্বামীকে তো দেখলাম না, কলকাতায় কাজ করেন বুঝি? নমিতা একটু চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলে উঠল, কলকাতায় নয়, কাজ করেন ঋষিকেশে, পরকালের কাজ, সাধু হয়ে গেছেন। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। প্লটটা জলের মতো পরিষ্কার হয়ে গেল অতএব। যদিও এমন আশ্চর্য একটা প্লটের কথা আদৌ ভাবেননি অনামিকা দেবী। ভেবেছিলেন সাংসারিক ঘাত প্রতিঘাতের অতি গতানুগতিক কোনো কাহিনী বিস্তার করতে বসবে নমিতা, অথবা জীবনের প্রথম প্রেমের ব্যর্থতার, যেটা আরও অমৌলিক। প্রথম প্রেমে ব্যর্থতা ছাড়া সার্থকতা কোথায়? কিন্তু নমিতা নামের ওই বউটি যেন ঘরের এমন একটা জানলা খুলে ধরল, যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। অনামিকা দেবী অবাক হয়ে ভাবলেন, সেই ছেলেটা যদি এত ইচড়ে পাকা, তো বিয়ে করতে গিয়েছিল কেন? কদিনই বা করেছে বিয়ে? এই তো ছেলে মানুষ বউ। আহা, ওকে আর একটু স্নেহস্পর্শ দিলে হতো, ওকে আর একটু কাছে বসালে হতো। ওকে কি ডাকবেন? না, সেটা পাগলামি হবে। তাছাড়া আর হয়তো
একটি কথাও মুখ দিয়ে বার করবে না ও। কোন মুহূর্তটা যে কখন কি কাজ করে বসে, এমনই হঠাৎ হারিয়ে যাওয়া মুহূর্ত, হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়া মুহূর্ত, এরাই তো জীবনের অনেকখানি শূন্য করে দিয়ে যায়। আলোটা নিভিয়ে দিলেন, জানলার কাছে এসে দাঁড়ালেন। সম্পূর্ণ অপরিচিত একটা দৃশ্য, নিরন্ধ্র অন্ধকার, মাথার ওপর ক্ষীণ নক্ষত্রের আলো। সমস্ত প্লট ভূমিকাটা যেন বর্তমানকে মুছে দিচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বিছানায় এসে বসলেন। আর ঠিক সেই মুহূর্তে বকুল এসে সামনে দাঁড়ালো। সেই অন্ধকার, অন্ধকারে ওকে স্পষ্ট দেখা গেল না, কিন্তু ওর ব্যঙ্গ হাসিটা স্পষ্ট শোনা গেল। কি আশ্চর্য, আমাকে একেবারে ভুলে গেলে? স্রেফ বলে দিলে খাতাটা হারিয়ে ফেলেছ। অনামিকা দেবী ওই ছায়াটার কাছে এগিয়ে এলেন, বললেন, না না, হঠাৎ দেখতে পাচ্ছি হারিয়ে ফেলিনি, রয়েছে, আমার কাছেই রয়েছে, আমার সব ছবিগুলো দেখতে পাচ্ছি। ওই যে তুমি নির্মল নামের সেই ছেলেটার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছ, ওই যে তুমি তোমার বর্দার সামনে থেকে মাথা নিচু করে চলে যাচ্ছ, ওই যে তোমার সেজদি পারুল আর তুমি কবিতা মেলানো মেলানো খেলা খেলছ, ওই যে তোমার মৃত্যু শয্যাশায়িনী মায়ের চোখ বোজা মুখের দিকে নিষ্পলক চেয়ে রয়েছ, সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মৃত শোকের গভীর বিষণ্ণতার মধ্যেও তোমার উৎসুক দৃষ্টির প্রতীক্ষা। ওই মৃত্যুর গোলমালে দুটো পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা গিয়েছে বেড়ে, বাঁধটা খানিক গেছে ভেঙে। বকুলের বর্দা তখন আর সর্বদা তীব্র দৃষ্টি মেলে দেখতে বসছেন না। বেহায়া বকুলটা পাশের বাড়ির ছেলেটার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে কিনা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।